আসলেই রোগ ব্যাধির কাছে মানুষ বড় অসহায়। আর এই অসহায় মুহূর্তটা আরও বেশি বেদনাদায়ক হয়ে যায় যখন মানুষ কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। ঠিক তেমনি এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিল ৬৫ বছর বয়সের কুমিল্লার অধিবাসী জনাব আবুল কাশেম। আমার বাবার মতন দেখতেই অনেকটা। তো আমি যখন আমার এই সম্মানিত পেশেন্ট জনাব আবুল কাশেমকে আমার চেম্বারে দেখি, মূলত তার ছেলেমেয়েরা আমার কাছে নিয়ে আসে এবং আমি জানতে পারি তারা অনেকেই প্রবাসী থাকেন। এবং এই প্রবাস থেকে ইতিমধ্যে আমি তার কিছুদিন আগে একটি বড় থাইরয়েড সার্জারি করি। সেটি হচ্ছে চাঁদপুরের কচুয়া থেকে আগত জনাব হানিফ সর্দারের। তো সেই অপারেশনটি করার যে ভিডিও চিত্রটি যখন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করি, মূলত এটা দেখেই তারা অনুপ্রাণিত হয় যে হ্যাঁ, এ ধরনের থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারের অপারেশন করা সম্ভব। তো এই চিন্তা করেই মূলত জনাব আবুল কাশেম আমার চেম্বারে আসেন তার স্বজনদেরকে নিয়ে। তো আমি তো আসলে আমার এই ডাক্তারি জীবনে অনেক জটিল রোগী দেখেছি, কিন্তু এই আবুল কাশেমের গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ডের এত বড় টিউমার বস্তুতপক্ষে আমি আগে কখনো দেখিনি। তো বিষয়টা দেখে আমি কয়েক মিনিট অনেকটা স্তব্ধ হয়ে গেলাম যে কিভাবে সম্ভব এই টিউমারটি অপারেশন করা যাবে, এটা নিয়েই কিন্তু আমি চিন্তা করতেছিলাম। তো আমি একটা পর্যায়ে বললাম যে আসলে আপনারা কত বছর ধরে এই সমস্যায় ভুগছেন? তখন জনাব আবুল কাশেম জানালেন যে তিনি ৪৫ বছর ধরে তার গলার সামনে এই টিউমারটি ক্যারি করছেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, কয়েকটি দেশেও গিয়েছেন, আমার কাছে জানালেন। কিন্তু টিউমারের সাইজটা এত বড় এবং এটার যে রিস্ক এত বেশি ওনার বয়সের কারণে, তো যখন তার মৃত্যুর ঝুঁকির বিষয়টা উঠে আসে যে অপারেশন করতে যে এখন একটা ইনসিডেন্ট ঘটলে যেন তারা সেটা মেনে নেয়, এই বিষয়টি তাদেরকে আরও বেশি ভাবনার মধ্যে ফেলে দেয়। তারা অনেকটা ভয় পেয়েই চিকিৎসা থেকে বিরত থাকেন। তারপর বিভিন্ন ধরনের আসলে যে টোটকা ট্রিটমেন্ট এটার অধীনেই তারা ছিল। কিন্তু এভাবে করে আর কতদিন, যখন টিউমারের সাইজটি ওজনটি এত বেশি হয়ে যায় যে একটা পর্যায়ে টিউমারের ভারে তার যে মেরুদণ্ড সেটি বাঁকা হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তিনি ঠিক মতন চলতেও পারছিলেন না, ফিরতেও পারছিলেন না। আর সবচেয়ে বেশি কষ্ট হতো সে যখন একটু শুতে যেত, একটু কাত হলেই তার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারটি সাইজে বড় হওয়ার ফলে তার শ্বাসনালীর উপরে চাপ তৈরি করেছিল। ইভেন খাদ্যনালীর উপরও চাপ তৈরি করার ফলে সে ঠিক মতন খেতেও পারছিলেন না। অনবরত তার কাশি হতোই, কাশি কোনোভাবে থামতো না, কারণ তার একটি ইরিটেশন কাজ করতো, যার ফলে সে সারাক্ষণ শুধু কাশত। এবং সে যখন একটা পর্যায়ে কোনোভাবেই ঘুমাতে পারছিলেন না, দম আটকে আসতেছিল, কয়েকবার তিনি এরকম শ্বাসকষ্টের মধ্যে পড়ে একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গিয়েছিলেন, তখন আসলে তারা আর বসে থাকতে পারলেন না। ফাইনালি আসলেন আমার কাছে এবং আমার কাছে কেঁদে কেঁদে তার মেয়ে, তার ছেলে জানালেন যে একটা কিছু করুন। আমি তখন অনেকটা ইমোশনাল হয়ে যাই। চিন্তা করলাম বাবার বয়সী এই মানুষটার জন্য যদি কিছু করতে পারি তাহলে এটি হবে আমার ডাক্তারি জীবনের সার্থকতা। আর যে কারণে আমি তার রোগটাকে নির্ণয় করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সুনিশ্চিত হই যে তার এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার, যেটি বিনাইন টিউমার, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলছি মাল্টি নোডুলার গয়টার। থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোব থাকে, রাইট অ্যান্ড লেফট লোব, এবং মাঝখানে থাকে একটি পার্ট যেটি নাম হচ্ছে ইসথমাস। আমার এই সম্মানিত পেশেন্টের দুই লোবেই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারটি বাসা বেঁধেছিল, ইভেন স্মাসেও। যে কারণে আপনারা হয়তোবা ভিডিওর মাধ্যমে দেখবেন যে অপারেশনের আগে তার টিউমারের সাইজটা কেমন ছিল এবং তিনি যখন প্রথম আমার চেম্বারে আসে তার কি একটা বিভৎস চেহারা, সেটা দেখলে হয়তোবা অনেকেরই পিলে চমকে যাওয়ার মতন অবস্থা, অনেকে ভয়ও পেয়ে যাবেন। যে কারণে কিন্তু জনাব আবুল কাশেম তিনি যখন একটু চলাফেরা করতেন, বাইরে বের হতেন, তার পুরো গলাটা তিনি গামছা দিয়ে পেঁচিয়ে রাখতেন যাতে কারো দৃষ্টিতে না আসে। আমি তখন আমার অ্যানেস্থেটিস্ট এবং আমার যে টিম মেম্বার রয়েছে, সার্জারি টিমের সদস্য, তাদের সঙ্গে বসে একটি মেডিকেল বোর্ড সম্পন্ন করলাম এবং মূল প্রতিকূলতা ছিল যে এই রোগীকে কিভাবে আমরা অজ্ঞান করব। কারণ আমরা এক্স-রে করে দেখতে পাই এবং সিটি স্ক্যান করে দেখতে পাই যে তার যে শ্বাসনালী টিউমারের ভরে অলরেডি ডিসপ্লেস হয়ে গিয়েছে,
অর্থাৎ তার টিউমারের মানে বড় আকৃতির কারণে শ্বাসনালীটা ডান দিকে বেঁকে গিয়েছে। নর্মালি শ্বাসনালীতে আমাদের যে সামনে গলার সামনে একদম সেন্ট্রালি প্লেস থাকবে। যারা অজ্ঞানের ডাক্তার তারা মূলত অজ্ঞান করার সময় শ্বাসনালীর ভিতরে এন্ডোট্রেকাল টিউবটাকে ঢুকিয়ে অজ্ঞান করে থাকেন। তো যেহেতু তার শ্বাসনালীটা ডান দিকে ডিসপ্লেস হয়ে গিয়েছে, যার কারণে আমার এই সম্মানিত পেশেন্টের যে অজ্ঞান করার যে বিষয়টি, এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটি নেওয়ার জন্য আমি বাংলাদেশের অত্যন্ত দক্ষ আমার সহকর্মী আমি আলিম ভাইকে বললাম, আলিম ভাই আপনি একটু ব্যবস্থা গ্রহণ করুন। আলিম ভাই তখন বিভিন্নভাবে অ্যাসেস করে আলটিমেটলি তিনি এন্ডোট্রাকিয়াল টিউব ইন্টিউবেশনের ব্যবস্থা করলেন, যেটাকে বলছি আমরা অ্যাওয়াক ইন্টিউবেশন। এরপর আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে কোনোরকম আমরা এন্ডোট্রাকিয়াল টিউব ইন্টিউবেশন করার জন্য যে ট্রাকিয়াল যে অরিফিস সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, ল্যারেঞ্জিয়াল ইনলেট আমরা দেখি। এরপর আমরা খুব লাকিলি তাকে খুব মেটিকুলাসলি এন্ডোট্রাকিয়াল টিউব ইন্টিউবেট করে তাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরের কাজটি মূলত আমার এবং আমার টিমের। তখন আমি মহান সৃষ্টিকর্তার নামে অপারেশনটি শুরু করি এবং শুরু করতে যেয়ে যে প্রতিকূলতাগুলো আমাকে অতিক্রম করতে হয়েছে, যে এত বড় থাইরয়েড সার্জারি মূলত আমি আমার জীবনে কখনো করিনি। তো সব কিছুর মালিক আসলে ওপরওয়ালা এবং ধৈর্য একটা বড় বিষয়। আমি সেই যে বিকাল 4টার দিকে অপারেশন থিয়েটারে ঢুকেছি আর শেষ করতে করতে প্রায় মধ্যরাত শেষ করে শেষ রাতের দিকে উপক্রম হয়ে গিয়েছে। তো আমি যখন অপারেশনের ঠিক মাঝপথে আছি তখন অনেকগুলো চ্যালেঞ্জ আমাকে নিতে হলো। এই ধরনের থাইরয়েড সার্জারি করতে যে আমাদের বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে তার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে আইডেন্টিফাই করা, অর্থাৎ যে নার্ভের মাধ্যমে আমাদের যে ভোকাল কর্ড আছে সেই ভোকাল কর্ডের মুভমেন্টটি হয়, সেই মুভমেন্টটি থেমে যাবে যদি আমি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে কোনোভাবে আইডেন্টিফাই না করে, এবং কোনো কারণে যদি সেটাকে ইনজুরি হয় সেক্ষেত্রে কিন্তু তার আলটিমেটলি কী হবে, ভয়েসটা থাকবে না এবং শ্বাসকষ্ট হতে পারে। এরকম চিন্তা আমার মাথায় বারবার আসলে ক্লিক করছিল যে কিভাবে আমি তার নার্ভটাকে আইডেন্টিফাই করব, কিন্তু কোনোভাবেই আসলে এই নার্ভটা আইডেন্টিফাই করতে প্রথম দিকে পারছিলাম না। এই কারণেই যে তার লোকেশনটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। টিউমার সাইজটা বড় হওয়ার কারণে আলটিমেটলি তার নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন থেকে এটা বিচ্যুত হয়ে গিয়েছিল বলে নার্ভটাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। ওই সময়টাতে আমার ভীষণ অসহায় লাগছিল। যদিও আমি অপারেশনের আগে প্রত্যেকটি বিষয় আমার সম্মানিত পেশেন্ট এবং তার স্বজনদেরকে বুঝিয়ে বলেছি যে অপারেশনে এই কমপ্লিকেশন থাকতে পারে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কোনোভাবে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি অথবা ডিউরিং সার্জারি কোনো কারণে যদি ইনজুরি হয় সেক্ষেত্রে কিন্তু আসলে ভয়েস পরিবর্তন হতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে, এবং সেই শ্বাসকষ্টটাকে ঠেকানোর জন্য বিকল্প হিসেবে তাকে একটি ট্র্যাকিওস্টোমি টিউব পরানোর প্রয়োজন হতে পারে। সেটাও কিন্তু আমি আমার সম্মানিত পেশেন্ট এবং তার স্বজনদেরকে জানিয়েছিলাম যাতে করে তার আগে থেকেই প্রস্তুত থাকে, এবং এও বলেছিলাম যে একটি লং টার্ম সার্জারি করার পর কিন্তু রোগীকে আইসিইউতে রাখার প্রয়োজন হতে পারে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমার সম্মানিত পেশেন্ট এবং তার যে পুরো পরিবার প্রায় 15-20 জন আমার সঙ্গে কয়েক দফায় সিটিং দিয়েছে, মানে এক ধরনের বৈঠক করেছেন, গোল টেবিল বৈঠকের মতন, অনেকটা সংলাপে বসার মতন কয়েক দফায় তারা বসে আমাকে আমার হাতে হাত রেখে তারা বলেছেন যে ডক্টর আপনার কোনো ভয় নেই, আমরা যে কোনো কিছু মেনে নিব, আপনি আপনার কাজটি সঠিকভাবে সম্পন্ন করুন এবং আমরা নিশ্চয়ই জয়ী হব, সবার দোয়া আছে। আমার আব্বা যথেষ্ট আসলে কি বলবো যে পরহেজগার মানুষ, তিনি নামাজ কালাম পড়েন এবং তাকে সবাই পছন্দ করেন, সবাই তার জন্য দোয়া করছেন, ইনশাআল্লাহ আমরা সফল হব। এই যে কথাটি আমাকে মারাত্মকভাবে অনুপ্রাণিত করে। এবং আমার যে সফট কর্নারটি ছিল সেটি হচ্ছে আমার পিতা নেই, আমি আমার বাবাকে হারিয়েছি 3 মাস হলো। যতবার আমি তার চোখের দিকে তাকিয়েছি মনে হচ্ছিল আমি আমার বাবাকেই দেখছি, এবং মনে হচ্ছিল আমার এই বাবাটাকে অবশ্যই সেভ করতেই হবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায়। যে কারণে আমিও অনেকটা অনুপ্রাণিত হই, অনেকটা বুকের মধ্যে সাহস সঞ্চার হয়, যে কারণে আমি ডিউরিং সার্জারি অপারেটিভ সময়ে যে প্রতিকূলতাগুলো আসছিল আমি সেটাকে খুব ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করেছি, এবং ফাইনালি আমি নার্ভটাকে আইডেন্টিফাই করতে পারি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেটাকেও আমি আইডেন্টিফাই করতে পারি। যে গ্রেড ভেসেলসগুলো আছে, অর্থাৎ টিউমারটি বড় হওয়ার কারণে তার আশপাশে যে সার্কুলেশন আরও বেশি এস্টাবলিশড হওয়ার কারণে যে ভেন যে আর্টারিগুলো সেটা বেশি এনগর্সড হয়েছিল, তো সেখান থেকে সেগুলোকে চেক করা, লাইগেট করা, এটাও আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে আনন্দের যে সংবাদ, এখানে অতিরিক্ত মাত্রায় কোনো রকম কোনো ব্লিডিংয়ের আমরা সুযোগ দেইনি, যে কারণে কোনো অতিরিক্ত রক্তক্ষরণও হয়নি। এবং যখন একটি পর্যায়ে আমি অপারেশনের একদম শেষের দিকে এসে পৌঁছালাম, তখন আমার একটু একটু করে ভালো লাগা শুরু করলো যে না, আমি শেষ পর্যন্ত টিউমারটাকে রিমুভ করতে পারলাম।